আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। রাজনীতির কোনো হিসাব মেলানো যাচ্ছে না। আর যেটাকে পলিটিক্যাল ম্যাথমেটিক্স বলে, রাজনীতির অঙ্ক। সে অঙ্ক যখন খুব স্বাভাবিক নিয়মে চলে এবং মানুষ যখন ভুল না করে, তখন যিনি অঙ্ক কষেন তিনি বলে দিতে পারে যে আসলে ফলাফলটা কি হচ্ছে। রাজনীতির প্রায় প্রতিটি উপসর্গ এবং অনুসর্গ একে অপরের সঙ্গে এমনভাবে কন্ট্রাডিক্ট এবং কনফ্লিক্ট করছে। মাথার সঙ্গে লেজের, লেজের সঙ্গে মাথার ক্রমশ সংঘর্ষ হচ্ছে। আর এতে করে অসংখ্য অস্থিরতা দেখা দিচ্ছে এবং কেউ কারোর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় সংকট, এটা অস্তিত্বের সংকট নয়, এটা হলো রিয়ালিটির সংকট। সরকারকে কারা ভালোবাসেন সরকার জানে না। সরকারের বন্ধুকে সরকার জানে না, শত্রুকে তাও জানে না। তারপর সরকারের যারা প্রতিপক্ষ, তারা কি সরকারকে ভয় পাবে, নাকি এক ধাক্কায় ফেলে দেবে? তারা কি শেখ হাসিনার মতো তারেক রহমান সাহেবকেও দেশ থেকে তাড়িয়ে দেবে, নাকি শেখ হাসিনা যেভাবে ১৭ বছর ক্রমাগত জুলুম অত্যাচার চালাতে পেরেছিলেন, একইভাবে তারেক রহমান সাহেবকে ১৭ বছর সময় দেবে? এই বিষয়গুলো নিয়ে বিরোধী দল যারা আছেন তাদের মধ্যে যথেষ্ট মতানৈক্য আছে। অন্যদিকে সরকার তার আপন গতিতে কতগুলো কাজ করে যাচ্ছে। সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, বিরোধী দল দমনের পরিকল্পনা, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিদেশে বন্ধু নির্বাচনের পরিকল্পনা এবং সর্বোপরি তাদের যে নির্বাচনী ম্যানিফেস্ট, সেই নির্বাচনী ম্যানিফেস্ট বাস্তবায়ন করার জন্য অকাতরে এবং অঢেল অর্থ তারা ব্যয় করছে। আর এই যে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো, এগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকারের ভিতরে পক্ষ বিপক্ষ, অন্তর্দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি যা কিছু হচ্ছে তা রীতিমতো শাসক মহলের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন সবাইকে মারাত্মক আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। আপনি ধরুন, রাউজানে যে নির্মম হত্যাকাণ্ডটি হলো, যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সবাই বলার চেষ্টা করেছেন যে এইরকম হত্যাকাণ্ড, এরকম নির্মমতা এবং নিষ্ঠুরতা শেখ হাসিনার জমানাতে ১৭ বছরে হয়নি। তারা আরও বলার চেষ্টা করেছেন যে এ কাজ শেখ হাসিনা সাহস পায়নি। ঠিক একই কাজ এই জমানাতে ঘটে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। তো এই অবস্থাতে আপা, মানে সাবেক প্রধানমন্ত্রী, তিনি আসছেন, তিনি আসবেন, তিনি আসার জন্য ব্যস্ততা দেখাচ্ছেন। তার নেতাকর্মীদের মধ্যে হৈ হুল্লোড় শুরু হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে এবং অব্যাহতভাবে এটি বাড়তে থাকবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে। ঠিক এই সময়টিতে সরকারের যারা বান্ধব বা এই শেখ হাসিনা তাড়ানোর যে মূল কারিগর, সেই মূল কারিগর যারা ইউনূস জমানাতে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এবং তাদের মবের ভয়ে বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ আমজনতা থর করে কেঁপেছে। সেই লোকগুলো এখন উল্টো মবের শিকার হচ্ছে। কখনো আওয়ামী লীগের গুপ্ত বাহিনী তাদেরকে আক্রমণ করছে, তাদেরকে মারধর করে তাদের মুখ থেকে আজে বাজে শব্দ বের করছে, গালাগাল বের করছে সরকার সম্পর্কে, জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে, জামাত সম্পর্কে, এনসিপির সম্পর্কে। আর বঙ্গবন্ধুকে তারা বাবা ডাকায় ছাড়ছে, আব্বা ডাকিয়ে ছাড়ছে, আওয়ামী লীগ শেখ হাসিনাকে মা ডাকিয়ে ছাড়ছে। তো এই যে ভিডিওগুলো বা এই কর্মকাণ্ডগুলো সারা দেশে নানাভাবে
নানা রকম যাকে বলা হয় রসায়ন তৈরি করছে। অনেকের মনে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকের মনে প্রচণ্ড ভয় দেখা দিয়েছে যে এভাবে যদি চলে তাহলে আমাদের শেষ পরিণতি কী? কিভাবে আমরা টিকে থাকব? এই যখন সরকারের অবস্থা, ঠিক সেই সময়টাতে দেশের প্রধান দুটো রাজনৈতিক দল, এখন তো আওয়ামী লীগ রাজনীতির ময়দানে না থাকার কারণে সরকারের বন্ধু বলেন, শত্রু বলেন, সরকারের বেদনা বলেন, আশা বলেন, আকাঙ্ক্ষা বলেন, সবই এনসিপি আর সবই জামাত। তো এখন সেই জামাত এবং এনসিপি যদি সরকারের সঙ্গে মিশে যায় একেবারে গোল আলুর মতো বা আলু ভর্তার মতো, তাহলে সরকারে কি হবে? আবার এই এনসিপি এবং সরকার, জামাত এই দুটো দল যদি রাজপথ গরম করে তাহলে কি হবে? প্রথমটি হলো যে সরকারে যারা আছেন তারা কোনো অবস্থাতেই এখনো পর্যন্ত এনসিপি নামক দলটিকে, এর নেতা নেত্রীদেরকে, অথবা জামাত ইসলামী নামক দলটিকে, নেতা নেত্রীদেরকে সত্যিকার অর্থে একটি ইফেক্টিভ বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল এটা মনেই করে না। কাজে তারা যত হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, এটাকে সরকার বুড়ো আঙুল দেখাচ্ছে। আবার অন্যদিকে যদি সরকার এদেরকে কাছে ডেকে নেয়, ঐক্যমত্যে সরকার করে, এদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে বড় বড় পদ দেয়, পদবি দেয়, এবং সেই সাবেক জমানার বিএনপি জামাত জোট সরকার অথবা একটি জাতীয় সরকার এরকম কোনো কিছু একটা শুরু করে, সেক্ষেত্রে কি হলো, দেশে এবং দেশের বাইরে নতুন করে আবার চালু হবে যে এটা আমি এবং মামুদের সরকার। এক্ষেত্রেও সরকার আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে সরকারের সঙ্গে এনসিপির বা বিএনপির সঙ্গে এনসিপির, বিএনপির সঙ্গে জামাতের যে পর্দার আড়ালে যে সকল কথাবার্তা হয়েছিল ইউনূস জামানাতে, সেই কথাগুলোর একটিরও বাস্তবায়ন ঘটতে দেখা যাচ্ছে না। আর এ কারণে এনসিপি এবং জামাত ক্রমশ তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে। তারা অনেক ক্ষেত্রে কূটনীতির আশ্রয় নিচ্ছে, অনেক ক্ষেত্রে নিজেদের যে ক্ষোভ সেটাকে তারা উগরে দিচ্ছে, অনেক ক্ষেত্রে তাদের সাথে যদি কারো সম্পর্ক থাকে এরকম আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে নানা রকম পিন্স, ডুইট, এগিয়ে যাও, আমরা আছি। এটা যে হচ্ছে না এটা কিন্তু বলা যাচ্ছে না। এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি আগামীতে যে রাজনীতি, সে রাজনীতিতে দুটো দল যদি মুখোমুখি হয় আর এনসিপি আর জামাত যদি মাঠে না নামে, যদি পেছন দিক থেকে তালি মারে, তাহলে কি হবে? এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে গত দুটো বছরে বিশেষ করে ইউনূস জামানাতে এনসিপির যারা নেতৃবৃন্দ, সমন্বয়ক যারা আছেন তারা যে ক্ষমতা দেখিয়েছেন, দাপট দেখিয়েছেন, এটি মূলত সরকারের ডিজায়ার অনুযায়ী ইউনূস সাহেব চেয়েছিলেন। আর ইউনূস সাহেবের সেই ডিজায়ারকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ডিসি, এসপি, টিওনো থেকে শুরু করে সকল রাষ্ট্রের প্রশাসন যন্ত্র পুরোটাই এই সমন্বয়কদের সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে তারা খেলেছে। ফলে তাদের সবারই নবস একেবারে ক্ষমতায় আমরা চলে গেছি, আমরাই দেশের মালিক, আমরাই হর্তাকর্তা, আমাদের কথায় সব কিছু হবে, আমরা থানা পুড়িয়ে দিয়েছি, আমরা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারি, আমরা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, তোমাকে তাড়াতে আমাদের 2 মিনিট সময় লাগবে, টিনের সেলের কাউয়া, ফজলু আমার অমুক। এ সকল গালিগালাজ, এ সকল মব, এ সকল জিনিস করতে করতে তাদেররা এমন একটা জায়গাতে চলে গিয়েছিল, ফলে এই নতুন পরিবেশ এবং পরিস্থিতিতে সরকার যে প্রশাসন যন্ত্র, সরকারি কাজকর্ম থেকে শুরু করে বিচার সালিশ যা কিছু আছে সব কিছু তাদের যে নিজের মানে আওতায় নিয়ে নিয়েছে, এতে করে জামাত এবং এনসিপির মন ভেঙে গিয়েছে। তারা হয়তো এমন কিছু করার চেষ্টা করছে যে চেষ্টার ফলে সরকার নিজেদেরকে মনে করছে অসহায়। তারা হয়তো এমন কিছু করার চেষ্টা করছে যেটি সরকারের বিরক্তি তৈরি করেছে। তারা হয়তো এমন কিছু করার চেষ্টা করেছে যেগুলো সরকারকে মনে করছে যে এদেরকে এখনই আসলে থামানো দরকার। এবং রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ডিজিএফআই, এনএসআই তাদের যারা প্রধান তাদের সরাসরি নিয়মিত বৈঠক হয়,
কোনো ভায়া মিডিয়া নয়। এই দুটো প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর অধীন। তো সেই প্রধানমন্ত্রীকে যারা রিপোর্ট দিচ্ছে, নিঃসন্দেহে তারা এমন কিছু দিচ্ছে যার ফলে প্রধানমন্ত্রী মনে করছে এদেরকে ভাতে মারবো, এদেরকে পেটে মারবো, এদেরকে জলে স্থলে অন্তরিক্ষে এমনভাবে অন্তরীণ করে রাখবো যেন এরা একটি শব্দ করতে না পারে। আর এ সমস্ত কাজ করার জন্য যেটি দরকার সেটি হলো কারো অর্থনৈতিক মেরুদণ্ড, ব্যাকবোন ভেঙে দেয়া। শেখ হাসিনা এই কাজটি খুব সুকৌশলে করতে পেরেছিলেন। শেখ হাসিনা ইসলামী ব্যাংককে দখল করে নিয়েছিলেন। জামায়াত ইসলামীর আরও যত রকম প্রতিষ্ঠান হয়েছে সমস্ত প্রতিষ্ঠানের উপর তিনি রীতিমতো রাষ্ট্রযন্ত্রের স্টিম রোলার চালিয়েছিলেন। তো শেখ হাসিনার সেই যে কর্মকাণ্ডগুলো, এগুলো কি শুরু হয়েছে? এগুলো কি চলছে? শেখ হাসিনা যেভাবে সফল হয়েছেন, বর্তমান সরকার কি সেভাবে সফল হবে? শেখ হাসিনার জমানাতে যেভাবে সব কিছু মেনে নেওয়া হয়েছিল, বর্তমান জমানাতে কি সেগুলো মেনে নেওয়া হবে? আদ্দিন হাসপাতাল, তারপর ইসলামী ব্যাংক, এই দুটো প্রতিষ্ঠানে যা কিছু হয়েছে তার সঙ্গে কি আপনি অতীতের কোনো কর্মকাণ্ডের মিল পাচ্ছেন? নাকি নেহায়েতই একেবারে ধারাবাহিক যে কাজ সরকার জনকল্যাণে করে সেরকম কাজকর্ম তারা করে যাচ্ছে? তো এই সকল বিষয়াদি নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে যেমন টানাপোড়েন চলছে, একই সঙ্গে বিরোধী দলের যে নৈতিক মনোবল এবং তাদের যে ক্ষোভ বিক্ষোভ, মনোবল ভেঙে পড়ছে, ক্ষোভ বিক্ষোভ বেড়ে যাচ্ছে। আর সেটি সরকারকে কেমন বিপদে ফেলে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।